প্রিয় দর্শক, দৈনিক ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। জনাব মোহাম্মদ তারেক রহমান, দৈনিক ইনকিলাবের সময় দেওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনি মানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনিং নিয়ে। জি। তো এবং সারা দেশে আপনি পরিচিতি পেয়েছিলেন ভারত বর্জন কর্মসূচি নিয়ে, যেটা বাংলাদেশে মোটামুটি একটা বেশ নাড়া দিয়েছিল। হ্যাঁ, তো এখন পরিবর্তিত প্রেক্ষাপটে এই ভারত বর্জন কর্মসূচির অবস্থান বা এটা নিয়ে আপনাদের ভাবনা কি? ভারত বিষয়ে আমাদের রাজনীতিবিদদের যে ন্যারেটিভ, তারা এইভাবে বলে, ভারত আমার বন্ধু রাষ্ট্র, কিন্তু এই নিপীড়ন বন্ধ করতে হবে, এইটা ন্যারেটিভ। আমি চেষ্টা করেছিলাম এই ন্যারেটিভটা বদলাতে। আমি বলেছি ভারত আমার বন্ধু রাষ্ট্র না, ন্যায্যতা এখানে নাই, তাই এটা বন্ধু রাষ্ট্র না। আবার অনেকে বলেছে যে বিজেপি সরকার আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু না। আমরা এই ন্যারেটিভও বদলানোর চেষ্টা করেছি। এক্স্যাক্টলি বিজেপি সরকার না, কংগ্রেস বা বিজেপি কেউই বাংলাদেশকে ভালো জায়গায় দেখতে চায় না। অথবা ভারতের যে নাগরিকরা, আমাদের অনেক রাজনীতিবিদ বলে ভারতের নাগরিকরা আমাদের শত্রু না, কিন্তু আমরা ফাইন্ড আউট করেছি ভারতের নাগরিকরাও আমাদেরকে ঘৃণা করে। আমরা এগুলো তুলে আনার চেষ্টা করেছি আগ্রাসন বিরোধী লড়াইয়ের মাধ্যমে। এখানের প্রত্যেকটা ধূলিকণা পর্যন্ত বাংলাদেশকে সহ্য করতে পারে না। আপনি বললেন যে ভারতের নাগরিকরাও আমাদেরকে ঘৃণা করে, কিন্তু আমরা যখন দেখেছি এই যে ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে কিন্তু ভারতের অসংখ্য নাগরিক এটার বাংলাদেশের আন্দোলনের পক্ষে আপনাদের আন্দোলন, আপনিও সেই আন্দোলনের অংশ ছিলেন অত্যন্ত সামনের সারিতে। তো সেই আন্দোলনে কিন্তু তারা সামিল হয়েছে। ওইটা একটা মুভমেন্ট চললে আপনার সেখানে বিভিন্ন পক্ষ বিপক্ষ থাকে, সে জায়গা থেকে সমর্থনের। যেমন মমতা ব্যানার্জির বিষয়ে বাংলাদেশে অনেক মানুষ তার পক্ষে বিপক্ষে আছে না, তার পতনের দাগ উঠলে অনেক মানুষ সমর্থন করবে, অনেক মানুষ বিরোধিতা করবে। ওই রকমভাবেও ওই পরিপ্রেক্ষিতে ভারতের কিছু নাগরিক শেখ হাসিনাকে পছন্দ করে না এইরকম, কিন্তু অ্যাজ বাংলাদেশ হোল তারা বাংলাদেশকে ওন করে না, বাংলাদেশকে বন্ধু মনে করে না। কিন্তু ভারত তো আমাদের প্রতিবেশী। আমরা যেমন এখান থেকে সরে অন্য কোথাও যেতে পারবো না, আবার ভারতকেও এখান থেকে সরিয়ে অন্য কোথাও দিতে পারবো না। বাট তাহলে তো দুই প্রতিবেশীর মধ্যে আমাদের যে মানে মানে বহুমাত্রিক যে যোগাযোগ বা যে সম্পর্ক, সেটাও তো বাস্তবতা। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু দুষ্ট প্রতিবেশী, যারা প্রতিনিয়ত অনিষ্ট করার চেষ্টা করে। এই জন্য আমরা ভারতকে বন্ধু বলতে পারছি না। প্রতিবেশী মানেই যে বন্ধুত্ব হবে এরকম না। প্রতিবেশী মাথা ফাটাফাটি হয় না, এটাই তারা করছে। প্রতিবেশী হলেই বন্ধু বলা যাবে না। আচ্ছা, তো এখন তাহলে আপনি এই যে আপনি বলছেন যে ভারত আমাদের দুষ্টু প্রতিবেশী বা ভারত আমার বন্ধু না বা ভারত আমার শত্রু, এই যে ন্যারেটিভগুলো আপনি বলছেন যে আমরা পাল্টিয়ে এই অবস্থায় আনার চেষ্টা করেছি, সেখানে আমার একটা প্রশ্ন যে তাহলে আমরা ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা কিভাবে এনগেজ হতে পারি? কারণ আমাদের তো দুই দেশের মধ্যে অনেক প্রয়োজনের লেনদেন, সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক বা অন্যান্য অনেক প্রয়োজনীয়তা আছে। তো সেই জায়গাটাতে আমরা কীভাবে সম্পর্কটা রাখতে পারি? ভারতের সাথে ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে হলে আগে বন্ধ করতে হবে। আপনি যা যা ভারতকে দিয়েছেন তা বন্ধ করেন। বন্ধ করলে ওরা টেবিলে আসবে এবং বলবে এগুলো চালু করার জন্য তোমাকে কি কি রিটার্ন দিতে হবে। এই বন্ধ না করা পর্যন্ত আপনি কোনো আর্গুমেন্ট চালুই করতে পারবেন না। আপনি যদি নেপাল, ভুটান, চায়না যাওয়ার করিডোর চান, তাহলে আপনাকে বাংলাদেশের ভিতরে যে ট্রানজিট দিয়েছেন ওইটা আগে বন্ধ করতে হবে। এটা বন্ধ না করা পর্যন্ত এটা হবে না। আপনি যদি তার কাছ থেকে তিস্তা চান, তাহলে আপনার ফেনী নদীর পানি দেওয়া বন্ধ করতে হবে। কারণ আমি তিস্তা ছাড়া বাঁচতে পারি, আমি তিস্তা ছাড়াও আমার নিচু দেশ, নিচু অঞ্চল, পানি এখানে আসবেই, চুয়ে চুয়ে আসবে। এটা একটা প্রক্রিয়া আছে যে এক জায়গার পানি আরেক জায়গায় মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়। সো আমি নিচু দেশ হওয়ার কারণে আমি ভিজবই, কিন্তু আমাদের ভারতের এই পাশে যে আগরতলার যে অঞ্চলটা আছে, যারা ফেনী নদীর পানির উপর নির্ভরশীল, ওই দিকে পানি উল্টা প্রবাহিত হয় না, ওটা উঁচু জায়গা। সো ওদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন, আমাদের চেয়েও ওদের পানি বেশি প্রয়োজন। আমি যদি এই জায়গাটা বন্ধ করতে পারতাম, তাহলে এই জায়গায় আলোচনা দ্বার খুলে যেত। শেখ হাসিনা এই বন্ধটাই করেনি।
না, শেখ হাসিনা তো বন্ধ করে নাই, বরং সে আরো কিভাবে দিয়েছে দেয়া পানি যায় সেটা প্রত্যাহারের দিয়েছে। জন্য কিন্তু মেশিন আমরা দিয়ে এই যে প্রত্যাহার। 7 মাসে দেখলাম যে ভারতের সাথে যে সমস্ত অন্যায্য চুক্তিগুলো হয়েছিল বা শেখ হাসিনা করেছিল, সেই চুক্তিগুলো বাতিলের ব্যাপারে খুব বেশি উদ্যোগ কিন্তু আমরা দেখছি না, বা অন্য কোনো রাজনৈতিক দলেরও কিন্তু এই ব্যাপারে কোনো কর্মসূচি সেভাবে এখানে নেই। একটা ভৌগোলিক রাজনীতি আছে। ভারত যেখানে আছে আমেরিকা সেখানে আছে, আমেরিকা যেখানে আছে ইউনূস স্যার সেখানে আছে, বুঝতে হবে। সুতরাং ইউনূস স্যার ব্যাপকভাবে ভারতের বিরুদ্ধে গিয়ে আমেরিকার ক্ষতি সাধন করবে এরকম কখনো করবে না। যে কারণে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইউনূস স্যারের বেশি একটা কনসেন্ট্রেশন নাই। কারণ এই তিস্তা মহাপ্রকল্প যদি চায়না করে আমেরিকার ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, যেটা ইউনূস স্যারকে দিয়ে বাস্তবায়ন সম্ভব না। তো তাহলে আমাদের এই যে মানে আমরা আমাদের স্বার্থ বা আরো এই যে আরো কিছু গোপন চুক্তি আছে যেগুলো বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের সাথে আরো অনেক গোপন চুক্তি করেছে যেগুলো আসলে আদৌ প্রকাশিত হয় নাই। তো সেই গোপন চুক্তিগুলো ওপেন করার ব্যাপারে কিন্তু তেমন কোনো দেখতে পাচ্ছি না। আপনারা জেনে আশ্চর্য হবেন, আমাদের জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে গণমাধ্যমের ভাইয়েরা জানতে চেয়েছিল বিদ্যুৎ বিষয়ে কি কি চুক্তি হয়েছে আমরা জানতে চাই। তিনি বলেছেন বিদ্যুৎ বিষয়ক চুক্তি এই ডকুমেন্টসগুলো দেওয়া যাবে না, আপনাদেরকে প্রকাশ করা যাবে না, এগুলো নাকি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করবে। তো উনি তো ভারতের সুরে কথা বলছে, শেখ হাসিনার সুরে কথা বলছে। শুধু তাই না, উনি সরকারি কোম্পানিকে গ্যাস না দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য উনি রিলায়েন্স গ্রুপকে গ্যাস দিয়েছেন। এরকম অনেকগুলো জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছেন। লোকটি একই সাথে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা, একই সাথে রেল উপদেষ্টা, একই সাথে সেতু ও সড়ক উপদেষ্টা। তাকে সবগুলো ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এবং উনি ভারতের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছেন। উনি নিজের চিঠি দিয়ে এটা করেছেন। আমরা আসলে ওনার বিষয়ে খুবই বিরক্ত। জনাব তারেক, আমি আরেকটু জানতে চাই ভারতের, আমরা যে আলোচনাটাতে ছিলাম সেই আলোচনার ক্ষেত্রে আমরা আরেকটু জানতে চাইছি আপনার কাছে যে তাহলে এই যে আপনারা ভারত মানে বর্জন যে কর্মসূচিটা মানে চালিয়ে যাচ্ছিলেন, 5 তারিখের এই বিপ্লবের পরে কি সেটা স্থগিত হয়ে গেল? 5 তারিখের পরে শেখ হাসিনার উপস্থিতিতে 5 তারিখের আগে যেই অ্যাঙ্গেলে ভারত বিরোধী প্রোগ্রামগুলো করা জরুরি ছিল, 5 তারিখের পরে এই পজিশনগুলো চেঞ্জ হয়েছে। 5 তারিখের আগে যেটা ছিল, আমাদের সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব করছে, সে জায়গা থেকে যেই টেনশন লেভেল থেকে আমরা প্রোগ্রামগুলো করতাম, 5 তারিখের পরে ওই টেনশনটা আমাদের নাই। এখনও প্রোগ্রাম চলছে, কিন্তু আমাদের অনেক নাগরিক হাল ছেড়ে দিয়েছে যে এখন আর ভারত বিরোধী প্রোগ্রাম করার প্রয়োজন নাই। এরকমভাবে একটা আমাদের যারা স্পন্সর ছিল তারা, আমাদের বড় ভাইরা যারা ছিল, আবার রাজনৈতিকভাবে যারা এটা করতো তারা অনেকটা মানে জাস্ট প্রয়োজন নাই। আবার 5 তারিখের পরে আপনার হলো সবাই রাজনৈতিক ময়দানে নির্বাচন কেন্দ্রিক একটা দৌড়াদৌড়ি শুরু করেছে, যে কারণে আলাদাভাবে ভারত বিরোধী প্রোগ্রামটা হালে পানি পাচ্ছে না, এরকম একটা অবস্থা। যেমন তিস্তা মহাপ্রকল্প নিয়ে একটা বড় প্রোগ্রাম করলো বিএনপির পক্ষ থেকে। দেখবেন যে যেই ইউটিউবার, যেই কন্টেন্ট ক্রিয়েটররা ভারত বিরোধী প্রোগ্রামকে অনেক মানে সাধুবাদ দিত, তারা দেখবেন যে বিএনপির এই মহান কাজকে আরও নেগেটিভলি করেছে, যে লোক দেখানোর জন্য। ঠিক আছে, তো এইরকম অনেক প্রেক্ষাপট বদলে গেছে। হ্যাঁ, এই আর কি। আমি একটু আপনার জুলাই বিপ্লবে আমরা দেখেছি আপনাকে অত্যন্ত সামনের সারিতে, আপনি এপিসির সামনেও দাঁড়িয়ে ছবি তুলেছেন বা দাঁড়িয়েছেন, বুক চেতিয়ে দাঁড়িয়েছেন, সাহসী ভূমিকা রেখেছেন, মানে আহত হয়েছেন। এই বিপ্লবে আপনি আসলে বাংলাদেশের, আপনি তো একটা রাজনৈতিক দলের তখন কর্মী বা নেতা ছিলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল বা কীভাবে ছিল? জুলাই বিপ্লবের আগে কোটা আন্দোলন ছিল। এই কোটা আন্দোলনের সময়ে রাজনৈতিক দলগুলো সব সময় বলেছে আমাদের এখানে সম্পৃক্ততা নাই। বস্তুত এই বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রদের সুরক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য, রাজনৈতিক দমনপীড়ন থেকে বাঁচানোর জন্য এটা বলা হয়েছিল। কিন্তু যখন ছাত্ররা এই আন্দোলন থেকে সরে গেল, আমরা যখন রাজনৈতিক কর্মীরা মাঠে নেমে পড়লাম, তখন তারা বলতে থাকলো এই আন্দোলনে জ্বালাও পোড়াওয়ের দায়িত্ব অথবা ব্যাপক যে
আপনার সংঘর্ষ হচ্ছে, এর দায়িত্ব তারা নেবে না এবং তারা আন্দোলন থেকে সরে গেলেন। তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার ফলে রাজনৈতিক কর্মীদের জন্য রাস্তাটা উন্মুক্ত হয়ে গেল। তারা আর কন্ট্রোল করছে না, তারা নিয়ন্ত্রণ করছে না, রাজনৈতিক কর্মীরা ইচ্ছা মতো তারা খেলা শুরু করে দিল। আমাকে অনেক রাজনৈতিক দল পরামর্শ নেওয়ার জন্য বলেছিল যে কি করা উচিত। আমি বলছিলাম যে আকাশটা কালো করে দাও, যাতে শেখ হাসিনা তার বাড়ি থেকে দেখে ভয় পায়। তো আমরা এর জন্য টায়ার পুড়ায় দিলাম, সব কিছু একসাথে করে আগুন জ্বালায় দিলাম, এর উপরে গাছের পাতা দিলাম, কাঁচা পাতা দিলাম, কাঁচা পাতায় ধোঁয়া বেশি হয়। এগুলো দিয়ে আমরা দেখালাম যে অনেক আন্দোলন হচ্ছে। এরপরে সেই ধোঁয়া দেখে মানুষ চলে আসলো। এগুলো কিন্তু আপনারা দেখবেন যে এই গণ অভ্যুত্থানে প্রচুর কাঁচা ডালপালা এগুলো মানে ইয়ে হয়েছে শুধু স্মোক ডেভেলপ করার জন্য। আমরা রামপুরা ব্রিজের উপরে ব্রিজের উপরে একটা বড় আগুন জ্বালিয়েছিলাম ব্রিজের উপরে। সেই ব্রিজের উপরে আগুন দিয়ে আমাদের সবাই বললাম যে ধোঁয়া কম হচ্ছে, আগুন লাভ নেই, আমাদের ধোঁয়া দরকার। তখন আমরা সবাই ডালপালা কাঁচা পাতা নিয়ে এসে উপরে দিলাম, তাতে পুরা এলাকা, এবং সেই ধোঁয়া দেখে আফতাবনগরের এলাকাবাসী মনে করলো যে সবাই মাঠে নেমে পড়ছে, মাঠে নিয়ন্ত্রণ আছে। অথচ কোনো মানুষ ওখানে খুব কম ছিল। ধোঁয়া দেখে সবাই আবার মাঠে নেমে পড়লো, নতুন করে আন্দোলন শুরু হলো। এটা মানে এটাকে নেগেটিভলি নেবে অনেকে, কিন্তু এই ধোঁয়াই বিপ্লব ঘটিয়েছে বলা যেতে পারে। এটা আন্দোলনের একটা কৌশল। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ছাত্ররা আন্দোলন থেকে সরে গেল, তারা মানে এই সংঘর্ষের দায়িত্ব মানে নিতে চাইলো না, এই বিষয়টাকে আমি মানে তারা কিন্তু নিজেরাও স্বীকার করেছে, তাদেরকে বিভিন্ন অর্থ অফার করা হয়েছে, বিভিন্ন বিষয়, এগুলো তো বাই চান্স চলে আসছে একটু একটু করে। ঠিক আছে, কেউ কনভিন্স হয়ে আন্দোলনের বন্ধের ঘোষণা দিয়েছে না। যখন বন্ধ ঘোষণা দিল তখন তো আমরা সবাই হতাশ হয়ে গেলাম, তাহলে কি আর আন্দোলন হবে না? তখন আমরা ডিসাইড করলাম আমরা পলিটিক্যাল মানে ফোর্স ড্রাইভ করব এখানে, এবং এটা আমাদের জন্য একটা সুযোগ, আমরা শেখ হাসিনাকে ফেলে দেব। কিন্তু আপনি যেটা বললেন যে ছাত্র মানে দেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাজনীতিবিদরা বলেছিল যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই, হ্যাঁ, তাদের সুরক্ষার জন্য। কিন্তু এখন আবার তারা ওই ন্যারেটিভটাকে সামনে এনে বলছে যে এটা আমাদের আন্দোলন, রাজনীতিবিদদের এখানে কোনো অবদান নাই। এই যে এটা কীভাবে ওইটা আমি আপনাকে বলি, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে আপনার মানসিকভাবে দুর্বল করার জন্য এই মিথ্যা তথ্যগুলো ছড়ায়। যেই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অপরাপর রাজনৈতিক দলের নেতারা বলল এখানে ছাত্রদের আন্দোলনে আমাদের সম্পৃক্ততা নাই, এটা শুধুই ছাত্রদেরকে সুরক্ষিত রাখার জন্যই ছিল, আমরা এটা চেয়েছিলাম আপনারা এটা বলেন, আমরাই বলেছি আপনারা বলেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক নাই, না হলে আমাদেরকে গ্রেপ্তার করছে। একদিনে 2-3 হাজার মানুষ গ্রেপ্তার করছে। এটা তো বুঝতে হবে বিষয়টা। যাদেরকে গ্রেপ্তার করলো তাদেরকে শেখ হাসিনা চ্যালেঞ্জ মনে করেছে, যে ছাত্রদল নেতাদেরকে গ্রেপ্তার করেছে, বিএনপি, জামাত, তাদেরকে শেখ হাসিনা মূল বিপদ মনে করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। এই জন্য শেখ হাসিনা আইডেন্টিফাই করেছে রামপুরা, বাড্ডা, বনশ্রী, বসুন্ধরা, ভাটারা, এই এলাকাগুলো আমি কন্ট্রোল করছি, আমরা কন্ট্রোল করছি, তাই আমাদেরকে গ্রেপ্তার করে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যে সমন্বয়ক আন্দোলনের প্রেক্ষাপটে একটা নতুন টার্মস বাংলাদেশের রাজনীতিতে এসছে, সমন্বয়ক। এই আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা কিভাবে দেখেন আপনি, বা কতটুকু দেখেন, বা কতজন সমন্বয়ক এই আন্দোলনের সাথে আসলেই ছিল? জি, প্রাথমিকভাবে যারা এই আন্দোলন শুরু করেছে তাদেরকে আমাদের হাজারবার স্যালুট দিতে হবে। তাদের এই স্টার্ট আপের কারণে আমরা মুক্তি পেয়েছি। এটা হলো একটা অধ্যায় চলে গেল। আন্দোলন তারা বন্ধ করেছিল, এটা একটা নোংরা অধ্যায়। আবার তারপরে আমরা শুরু করলাম, আমরা ব্যাপকভাবে মাঠে নেমে পড়লাম রাজনৈতিক কর্মীরা। তারপরে কিছু সমন্বয়ক অনেক ঝুঁকি নিয়ে আমাদের সাথে বিভিন্ন ব্রিফিং করা, বিভিন্ন নির্দেশনা দেওয়া, এটা আবার অনেক পবিত্র একটা লড়াই। এই লড়াইয়ের অনেকগুলো ব্ল্যাক পয়েন্ট আছে, অনেকগুলো ব্রাইট পয়েন্ট আছে, সবগুলোকে আলোচনায় আনতে হবে। কোন জায়গায় কে কে বেইমানি করেছে আর কে কে সাহস নিয়ে কাজ করেছে, কে কে বিক্রি হয়ে গেল, এগুলো হয়ে যাবে। আবার 24-এর গণ অভ্যুত্থানের পরের যে অধ্যায়টা আসলো সমন্বয়কদের অধ্যায়, ওই অধ্যায়টা আবার লুটপাটের অধ্যায়। ওই লুটপাটের অধ্যায় দেখে শেখ হাসিনা বা আপনি মানে স্বৈরাচার লজ্জা পাবে, যেটা তো আমাদের চেয়েও বড় লুটপাটকারী হয়ে গেছে। এবং আপনি সচিবালয়ে দেখবেন যে সচিবের পাশাপাশি কিছু শিশু সচিব আছে,
যাদেরকে সমন্বয়করা বসিয়ে দিয়েছে, এরা যে পরিমাণে জালিয়াতি করতেছে, জুলুম করতেছে, এটাকে হাট বাজারে রূপান্তরিত করে ফেলছে। এখানে নিয়োগ, এখানে বদলি, বাণিজ্য, যা ছাড় তাই হচ্ছে। এবং তারা এটা শুধু সচিবালয়ে না, সচিবালয়ে যেরকম হচ্ছে, প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে কার্যালয়ে এই ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে বাচ্চা জেলা প্রশাসকের আবির্ভাব হয়েছে। তারা শাসন করছে, লুটপাট করছে, জেলা প্রশাসকের মাধ্যমে বাস নিয়ে ঢাকায় প্রোগ্রামের জন্য চলে আসছে। এগুলো তারই একটি নমুনা। এটা অনেক বাজে একটা অধ্যায়। সবগুলো অধ্যায় একটানে বলতে হবে, যাতে করে মানুষ মানে সত্যটা জানে। আপনি বললেন যে কিছু ব্রাইট পয়েন্ট আছে, কিছু ডার্ক পয়েন্ট আছে। এই ব্রাইট পয়েন্ট এবং ডার্ক পয়েন্ট একটু আপনার কাছে জানতে চাইছি। এইটা পুরোটাই হলো ভয় এবং আতঙ্কে এই ডার্ক পয়েন্ট তৈরি হয়েছে। যেমন কিছু মানুষ আছে যারা এই আতঙ্কে আপোষ করেনি, তারা হলো ব্রাইট পয়েন্ট। আর যারা আতঙ্কে আপোষ করেছে তারা হলো ডার্ক পয়েন্ট। আপনার তো আতঙ্ক থাকবে, আপনি লড়াইয়ে নামছেন, আপনাকে তো ভয় দেখাবে। আপনি কনভিন্স হলেন কেন ভয়ে? আপনি অনেকবার বলেছেন এই আন্দোলনে শিবিরের মানে জামাত শিবিরের অংশগ্রহণের কথা, বিএনপির অংশগ্রহণের কথা। আপনার সাথে এই যোগাযোগগুলো এদের কিভাবে কোথায় হয়েছে বা আপনি কিভাবে জানেন এদের? আমার সাথে শিবিরের কারো যোগাযোগ হয়নি, বা আমার ব্যাটেল ফিল্ডে শিবির আমার পাশে ছিল না। হয়তো বা তারা অন্য এলাকায় ছিল। একটা আন্দোলনে, এটা অনেক বড় আন্দোলন, অনেক দিক থেকে অনেক অবদান রাখছে। তারা বিভিন্ন নোট তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করছে, কাজ করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের পাশাপাশি অবস্থান করে যে লড়াইটা, ওই লড়াই তাদেরকে আমি পাইনি, আমি পাই নাই। হয়তো বা অন্য পয়েন্টে তারা ছিল, থাকতে পারে। আমার পাশে যারা ছিল তারা বেশিরভাগই ছাত্র দলের ছেলে পেলে, এবং তারা একজন আমার হাতের উপর মারা গেছে। আমি আমি সাক্ষী দিচ্ছি, গুলিবিদ্ধ হয়েছে, আমি নিয়েছিলাম, তাকে আমি জড়ায় ধরেছিলাম, তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, তার গলায় চুমু দিচ্ছিলাম, কপালে চুমু দিচ্ছিলাম, যে একটু ধৈর্য ধরো, তোমাকে নাগরিক হাসপাতালে নিচ্ছি, আফতাবনগরের ভিতরে, ঠিক আছে। নিতে নিতে গিয়ে গেলাম, মারা গেল একবারে, ঠিক আছে। আপনার সাথে কি তারেক রহমানের কোনো যোগাযোগ ওই আন্দোলনের সময় হয়েছিল কিনা, বা উনি ওনার কোনো নির্দেশনা বা কোনো পৃষ্ঠপোষকতা আপনি পেয়েছিলেন কিনা? 24-এর গণ অভ্যুত্থানে আমাদের না, শুধু আমাদের সাথে না, আমাদের সাথে নুরুল হক নূরদের সাথে, অপরাপর 12 দলীয় দলের সাথে, ইরান ভাইদের সাথে, এই সকল রাজনৈতিক ফোর্সদের সাথে উনি নিয়মিত যোগাযোগ করেছেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু ওনাদেরকে না, সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন যারা আছে তাদেরকে এক জায়গায় করে মাঠে নামানোর কাজটাও উনার করা। এই কাজগুলো উনি ব্যাপকভাবে সমন্বয় করেছেন। বিদেশ থেকে বসে বসে এই গ্রুমিংগুলো করেছেন। যেমন আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমরা মানে কীভাবে এক একটা নোট আছে যে আমরা তো রামপুরা অঞ্চলটা নিয়ন্ত্রণে নিলাম, মোহাম্মদপুরের কী অবস্থা, ওইটা বাকি থাকবে কেন, ওই এলাকাও নিয়ন্ত্রণ নিতে হবে। এই যে একটা নোট, তখন এই নোটটাকে নিয়ে ওনারা আবার এটাকে গ্রুমিং করে সংঘবদ্ধভাবে মানে মোহাম্মদপুর দখল করলো। এরপরে শ্যামলী, তারপরে আবার বললাম গুলশানের মানুষ এত শান্তিতে থাকবে কেন, গুলশানেও আন্দোলন দরকার, ঠিক আছে। এই যে একটা লিখে পাঠালাম, এগুলো মেসেজ রয়েছে, এগুলো নিয়ে ডিবি ডিজিএফআই আমাদেরকে সারাক্ষণ অত্যাচার করেছে, প্রমাণ প্রুফ রয়েছে, এগুলো কেউ এড়িয়ে যেতে পারবে না, ঠিক আছে। ডকুমেন্টস, ফুটপ্রিন্ট রয়েছে মুভমেন্টে। আপনি বলছেন যে সেই সময়ে আপনার সাথে সরাসরি তারেক রহমানের যোগাযোগ ছিল। হ্যাঁ, এবং অবশ্যই। তিনি আমরা যোগাযোগ করতে পারতাম না, উনি আপনার ওনার প্রতিনিধি আছে, সেই মাধ্যমে জুমে অথবা অন্য কোনো মাধ্যমে আমাদেরকে কানেক্ট করতাম, আমরা কথা বলতাম, অথবা মানে একটা নিয়মিতভাবেই যোগাযোগ হতো যে কীভাবে করা হবে। এমনকি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আপনার হলো বিএনপি অনেকভাবে হেল্প করছে। রিজভী ভাই যেটা করেছে, চাদরটা যে পুরাই ফেলে দিল, এটা যে আন্দোলনে কোন মাত্রা যুক্ত করেছে, আগ্রাসন বিরোধী আন্দোলনকে পুরা দেশকে ঐক্যবদ্ধ করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আম জনতার দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ তারেক রহমানের। তার এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।